আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাস নিয়ে এসেছি আপনাদের জন্য। বাংলা ভাষার উৎপত্তি, বিকাশ, তারপর হচ্ছে এই বাংলা ভাষা সম্পর্কিত যে অন্যান্য টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো থেকে আজকে আমরা একটু পড়াশোনা করব এবং আমাদের যদি চাকরি পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করি তাহলে দেখব যে আমাদের এই বাংলা ভাষা কেন্দ্রিক বাংলা ভাষার উৎপত্তি, বাংলা ভাষার বিকাশ, বাংলা ভাষার সাথে যে সংশ্লিষ্ট যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো আজকে আমরা এই জন্য এটি গুরুত্ব সহকারে একটু আলোচনা করার চেষ্টা করব এবং কয়েকটা বিষয় আমরা গুছিয়ে নেব যে বিষয়গুলো আমাদের পড়তে হয়। আমাদের তো বিস্তর পড়ার দরকার নেই, বাংলা ভাষা এবং সাহিত্যের যে বিস্তর ইতিহাস রয়েছে সেটা আমাদের পরীক্ষার জন্য ততটা গুরুত্বপূর্ণ না। আমরা শুধুমাত্র যেগুলো দরকার সেগুলোই নিব। তো সামনে যেহেতু আমাদের অনেকগুলো চাকরি পরীক্ষা হতে যাচ্ছে এবং খুব শীঘ্রই প্রাইমারি সার্কুলার হয়ে যাবে, হয়তো জানুয়ারির শেষের দিকে বা শুরুর দিকেই প্রাইমারির একটা সার্কুলার হতে পারে এবং সেখানে আশা করা যাচ্ছে পদ সংখ্যা অনেক বেশি থাকবে। এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো রয়েছে, যেমন বিমান বাংলাদেশে একটা সার্কুলার হয়েছে, বড় সার্কুলার, এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যেটা রয়েছে সেখানে একটা বড় সার্কুলার হয়েছে। তো এরকম বড় সার্কুলারগুলো আসতেই থাকবে। তো এই সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি এবং ক্রমবিকাশ। এবং এই বিকাশ যারা ক্লাসটিতে যুক্ত হয়েছেন আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সবাই একটু ভার্সিটি অংশগ্রহণ করার চেষ্টা করবেন। সবাই যে বিষয়গুলো আসবে আলোচনার সেই বিষয়গুলো আমরা কমেন্টের মাধ্যমে আপনাদের কাছ থেকেও নেব এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। ক্লাসটি শেয়ার করে দিতে পারেন আপনাদের পরিচিত জনদের মধ্যে, যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাদের সাথে আপনি ক্লাসটি শেয়ার করে দিতে পারেন। ওকে, আজকে আমরা একেবারে মৌলিক বিষয়গুলো জেনে নেব, যে বিষয়গুলো আমাদের এই মুহূর্তে জানা খুবই জরুরি এবং চাকরি যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোর জন্য আমাদের এই মুহূর্তে একটা ভালো প্রস্তুতি খুবই দরকার। তো বাংলার ক্ষেত্রে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে বাংলার ক্ষেত্রে বাংলা নিকেতন আপনাদের সাথে আছে, বাংলা নিকেতন আপনাদের সাথে থাকবে। আমাদের চলমান যে সার্কুলার আছে, চলমান সার্কুলারের মধ্যে সবচেয়ে বড় সার্কুলার আছে হচ্ছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এখানে আপনার 600+ পদ আছে। তার মধ্যে আপনারা গতানুগতিক যে অ্যাপ্লাইগুলো করেন, যারা 16 গ্রেডের অ্যাপ্লাই করেন তাদের জন্য সুযোগ হচ্ছে কি 308টি হচ্ছে 16 গ্রেডের। তো 16 গ্রেডেরটা কিন্তু গুরুত্বপূর্ণ কেন? আপনার 16 গ্রেড থেকে প্রমোশন হয়ে আপনি কিন্তু সামনের দিকে আগাবেন। তো 16 গ্রেডের একটা সরকারি চাকরি যদি আপনি নিতে পারেন, যারা হচ্ছে যে কোনো একটা সরকারি চাকরি চাচ্ছেন, যে কোনো একটা সরকারি চাকরি যারা চাচ্ছেন তাদের জন্য এটা খুবই দরকার। জি, ওয়ালাইকুম আসসালাম, যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, বিশেষ করে যারা কেবলমাত্র অনার্স পাস করেছেন, নতুন ফ্রেশার, তাদের জন্য আমি বলবো যে এই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে 16 গ্রেডের পদটি রয়েছে, 308টি পদ, এই পদে আপনারা অ্যাপ্লাইটা করুন। এইখানে আপনারা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। তো এইটা কেন গুরুত্বপূর্ণ আমি বলি, এটা হচ্ছে এক হচ্ছে পদ সংখ্যা বেশি, আরেক হচ্ছে এই চাকরিটাতে আপনার যে প্রমোশন হবে, প্রমোশন হয়ে আপনি সামনের দিকে যেতে পারবেন, সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন। আর যেহেতু ইন্টার পাসের একটি পরীক্ষা, এখানে অনেক প্রতিযোগী আছে যারা অনেক বেশি চাকরির জন্য অনেক বেশি স্ট্রং প্রিপারেশন, তারা কিন্তু এটা অ্যাপ্লাইটা করবে না। তো সেক্ষেত্রে আমরা যারা আছি একটু মধ্যপন্থা, তারা এটা অ্যাপ্লাই করতে পারি এবং এটা অ্যাপ্লাই করলে এটার যে পরীক্ষাটা হবে প্রিলি প্লাস লিখিত হতে পারে অথবা প্রিলি তারপরে লিখিত হতে পারে। তো সেক্ষেত্রে এটা একটা বড় সুযোগ। এছাড়া আমাদের জন্য আরেকটা সার্কুলার রয়েছে কি বিমান বাংলাদেশের। বিমান বাংলাদেশেরও এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 525টি পদ রয়েছে, 525টি পদ। এর মধ্যে 11 গ্রেডের
11 গ্রেডের আপনার 300-র উপরে পদ রয়েছে। তো এইটারও কিন্তু একটা ভালো প্রস্তুতি আমাদের নিতে হবে। আর সামনে বিসিএস তো সার্কুলার আছেই, এখন আবেদনটা স্থগিত রয়েছে। তো আবেদনটা স্থগিত রয়েছে বিভিন্ন কারণে। আপনারা জানেন যে বিসিএস এর পরীক্ষার বিভিন্ন সংস্কার আনা হয়েছে, এগুলো কার্যকর করে প্রজ্ঞাপন দিয়ে তারপর নতুন করে অ্যাপ্লাইয়ের সময়টা জানানো হবে। এই জন্য এর বাইরে কিন্তু কিছুই না, এর বাইরে কিছুই না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই ধরনের অ্যাপ্লাইগুলো আপনারা 16 গ্রেড 14 গ্রেড, তারপরে হচ্ছে 13 গ্রেড 11 গ্রেড এই অ্যাপ্লাইগুলো করবেন। অনেকে আছে প্রথম অনেকে আছে একটা মুহের মধ্যে থাকে, তারা নতুন সদ্য অনার্স পাস করার পর চিন্তা করে যে আমি 9ম আর 10ম গ্রেড ছাড়া কোনো অ্যাপ্লাই করব না। অনেকের এটা চিন্তা থাকা ভালো, খারাপ না, কিন্তু আপনার বুঝতে হবে চাকরির বাজারটা খুবই প্রতিযোগিতাপূর্ণ, এবং এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে আপনি যদি এই 16, 14, 13, 11 গ্রেড অ্যাপ্লাই না করে শুধু 9ম 10ম অ্যাপ্লাই করেন, তাহলে আপনার প্রতিযোগিতায় টিকে থাকার হারটা অনেক কমে যাবে, মানে আপনারটা। সেজন্য আমি বলবো যে আপনি সবগুলোতে অ্যাপ্লাই করেন, নিজেকে যাচাই করার মাধ্যমে আপনি সামনের দিকে আগান। আর যাদের একেবারে চাকরির প্রিপারেশন অনেক বেশি স্ট্রং, যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের এগুলো না করলে হয় তারা এই 9ম 10ম গ্রেডের মধ্যেই থাকে, এই হারটা কিন্তু কম। এইখানে যারা চাকরিটা পাবে এটার পার্সেন্টেজটা কিন্তু অনেক কম। তো সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ যাবে হচ্ছে 10 থেকে 20তম গ্রেডে, যেমন প্রাইমারি হচ্ছে 13তম গ্রেড। তো ব্যাংকের যে সার্কুলারগুলো হয়, ব্যাংকে আমরা দেখতে পাই যে অফিসার জেনারেল এইগুলো হচ্ছে 10ম গ্রেড হয়, বিসিএস হয় 9ম গ্রেড, এবং 9ম গ্রেডের অন্যান্য সার্কুলার কিন্তু একেবারেই মানে ছোট সার্কুলার হয়, বড় সার্কুলার হয় না 9ম গ্রেডের। ব্যাংকে হয়, তাও ব্যাংকে এই 10ম গ্রেডের চেয়ে কম হয়। তো যাই হোক, যেটা বলছিলাম আপনাদেরকে, যারা প্রেশার আছি আমরা চেষ্টা করব সবগুলো অ্যাপ্লাই করার জন্য, এবং এই যে চলমান অ্যাপ্লাইগুলো রয়েছে এগুলো আমরা করব। তার জন্য আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, একটা বিতর্ক আছে, সেটা হচ্ছে আমরা জাতীয়তা দিক থেকে হিসাব করলে আমরা বাঙালি নাকি বাংলাদেশি। আমরা বাংলাদেশি, কারণ সবাই তো আর বাঙালি না, তাই না? আমাদের যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে তারা তো বাঙালি না, তাদের জাতীয়তা তো আমি জোর করে বাঙালি বলে দিতে পারি না, তাই না? আচ্ছা, যাই হোক, বাংলা ভাষার আদ্যপান্ত আলোচনা করা হবে আজকে। আমরা ধারাবাহিকভাবে আগাবো। আপনারা আমাদের বাংলা নিকেতনের সাথেই থাকবেন এবং ক্লাসটি শেয়ার করে দিতে পারেন। আমাদের চলমান যে কোর্সগুলো রয়েছে সেগুলো অনেক দূর এগিয়ে গেছে। আমরা নতুন কোর্স নিয়ে আসছি 2টা, তো ওই 2টা কোর্স সম্পর্কেও আলোচনা হবে। আমরা আগে পড়াশোনার দিকে যাই। দেখুন, বাংলা ভাষার আদ্যপান্ত জানতে হলে আগে আমরা একটু দেখি বাঙালি জাতির পরিচয়টা জানি, কারণ এখানে এই বাঙালি যে জাতিগোষ্ঠী আছে, এই জাতিগোষ্ঠী থেকে যে বাংলার যে উৎপত্তিটা ধীরে ধীরে হয়েছে, এখানে আমাদের বাঙালি জাতির একটু ইতিহাস জানতে হবে। তো এই যে বাঙালি জাতির যে ইতিহাস, বাঙালি জাতি কিন্তু কোনো স্বতন্ত্র জাতি না। বাঙালি জাতি কি না? কোনো স্বতন্ত্র জাতি না। পৃথিবীতে স্বতন্ত্র জাতি একেবারেই কম আছে, বেশিরভাগই হচ্ছে সংকর জাতি। তো বাঙালি যে জাতিটা, এই বাঙালি জাতিটাকে আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে সংকর জাতি, এবং এটাকে বলা হচ্ছে নিষাদও বলা হয়। ওকে, আচ্ছা, এই যে বাঙালি জাতি, তাদেরকে সংকর কেন বলা হয়? আমি ভাষার আলোচনায় বাঙালি জাতিগোষ্ঠীর আলোচনা কেন আনলাম? কারণ হচ্ছে এখানে আমাদের কিছুটা আনতে হবে, কিছুটা কাজ আছে। হ্যাঁ, তো এই কাজটা কি? হ্যাঁ, জাতি হিসেবে বাঙালি, আর জাতীয়তা হিসেবে মানে দেশের যে জাতীয়তা, এই দেশ হিসেবে আমরা বাংলাদেশি। আচ্ছা, তাহলে আসুন এখানে আমরা দেখি আমাদের প্রাচীন যে জনগোষ্ঠী রয়েছে তাদের সাথে ভাষার সম্পর্কটা কি। আমরা দেখতে পাই যে আমাদের যে আদি জনগোষ্ঠী যারা রয়েছে তাদের মধ্যে প্রথম হিসাব করলে কাদেরকে আমরা পাই? প্রথমে পাই হচ্ছে নেগ্রেডো, তাই না? প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে নেগ্রেডো, তারপরে পাচ্ছি আমরা কাদের? অস্ট্রিক, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে কাদের? দ্রাবিড়। এগুলো হচ্ছে আমাদের প্রাচীন জাতিগোষ্ঠী, তাই না? 4 নম্বরে আমরা পাচ্ছি হচ্ছে ভুটচিনীয় বা মঙ্গোলীয়, ভুটচিনীয় আর একই মঙ্গোলীয়। আচ্ছা, এই যে জাতিগোষ্ঠীগুলো আমরা পাচ্ছি, এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে নেগ্রেডো যারা ছিল এরা মূলত হচ্ছে আপনার কৃষ্ণ মানে হচ্ছে কি? এটা কালো, হ্যাঁ, কৃষ্ণকায়।
আর অস্ট্রিক যারা আছে, এই নিগ্রিটো যারা ছিল তাদেরকে পরাজিত করে অস্ট্রিকরা এসেছে, তারা আর একটু উন্নত শ্রেণীর ছিল। এই অস্ট্রিকটা এরা হচ্ছে ইন্দো অস্ট্রেলীয়। ওকে, তো এরা ছিল হচ্ছে আপনার কি বলে এটাকে ধবল বা সাদা জনগোষ্ঠী। দ্রাবিড়রা উন্নত জনগোষ্ঠী ছিল। আর মঙ্গোলীয় ভুরচিনীয় যারা ছিল এরা তো মূলত হচ্ছে আপনার বর্তমানে যে চীনের অঞ্চল রয়েছে, মঙ্গোলিয়া যে অঞ্চলটা রয়েছে, তাদের এইখান থেকে মূলত হচ্ছে আমাদের যে আদিবাসী যারা আছে, আদিবাসী আমরা বর্তমানে যাদের আদিবাসী হিসেবে জানি, তাদের অধিকাংশ জন এদের উত্তরাধিকার, হ্যাঁ, এদের উত্তরাধিকার আর কি। যাই হোক, যেটা বলছিলাম, এখানে এই জাতিগোষ্ঠীগুলো ছিল, তো এদেরকে বলা হচ্ছে অনার্য জাতিগোষ্ঠী। কি বলা হচ্ছে? অনার্য জাতি। এদেরকে অনার্য জাতি কেন বলা হয়? তার মানে কি, এখানে আরেকটা জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে যাদের নাম হচ্ছে কি আর্য জাতি। এই আর্য জাতির পরে, হ্যাঁ, আর্য জাতির পরে আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় যাব। এই যে অনার্য জাতি রয়েছে, অনার্য জাতি কারা? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয় বা ভুরচিনীয়। তো এই অনার্য জাতির যে ভাষাটা, এটাই আমরা আমাদের যে বাংলা ভাষার উৎপত্তি এখান থেকে কিভাবে আসলো সেটাই আমরা দেখব। আচ্ছা, এখানে অস্ট্রিক যে বিষয়টা, এই অস্ট্রিকদের এটা হচ্ছে আমাদের একটা ভাষাগোষ্ঠীও, এটা একটা ভাষাও। আমাদের যে আদি জনগোষ্ঠী ছিল তাদের ভাষা ছিল হচ্ছে কি অস্ট্রিক। আমরা এখান থেকে এতটুকু জিনিসে জেনে নিলাম যে আমাদের বাঙালি জাতির প্রাচীন যে অনার্য জাতি যারা ছিল তাদের মধ্যে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, ভুরচিনীয় তারা ছিলেন। এবং এই আদি জনগোষ্ঠীর ভাষাটা ছিল হচ্ছে অস্ট্রিক। এরা হচ্ছে অনার্য জাতি। এটা কিন্তু ভারতীয় উপমহাদেশ, সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশ। আমি শুধু কিন্তু আমাদের যে বাংলা অঞ্চল সেটা কিন্তু বলছি না, ভারতীয় উপমহাদেশের অনার্য জাতিগোষ্ঠীর কথা বলছি। তারপরে আসেন আমাদের এই ভাষাটা কিভাবে আসলো। আপনারা একটু খেয়াল করে দেখেন, একটা বলছি হচ্ছে অনার্য, আর একটা হচ্ছে বলছি আর্য। এই অনার্য তো আমরা আলোচনা করে ফেলছি, অনার্য কারা ছিল সেটা আপনারা বুঝে গেছেন অলরেডি। আর্য কারা ছিল? এই আর্যরা ছিল হচ্ছে, এদেরকে বলা হতো আরিয়ান। এদের আরেকটা নাম কি? আরিয়ান। তো এই আর্যরা ছিল হচ্ছে অনেক বেশি লম্বা, সুন্দর, মানে সুন্দর বলতে ফর্সা আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি ফর্সা দেই, ফর্সা, সভ্য, শিক্ষিত, উন্নত জাতি ছিল হচ্ছে এই আর্যরা। তো এই আর্যরা যখন ভারতে আগমন ঘটার পরে এরা কিন্তু খ্রিস্টপূর্ব সেই 300 শতাব্দীতে, খ্রিস্টপূর্ব 300 অব্দে, সে আপনারা আলেকজান্ডারের কথা পড়েছেন, আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 330 অব্দে এসেছিল, আর এরা এসেছে বলবে খ্রিস্টপূর্ব 300 অব্দে। আর বাংলায় প্রবেশ করেছে আর্যরা খ্রিস্টপূর্ব প্রথম অব্দে। খ্রিস্টপূর্ব হিসাবটা কিন্তু নিচের দিকে আসবে, মানে বাড়বে না। যেমন এখন 2024, পরের বছর হবে 2025, কিন্তু খ্রিস্টপূর্বের হিসাবটা কি? এই বছর যদি 2024 হয় তাহলে পরের বছর হবে 2023, মানে উল্টো হবে, কারণ এটা খ্রিস্টপূর্ব, যীশু খ্রিস্টের জন্মের আগের হিসাব। তো খ্রিস্টপূর্ব প্রথম অব্দে আর্যরা বাংলায় প্রবেশ করেছে। এদের বৈশিষ্ট্য কি? এরা ছিল হচ্ছে লম্বা, ফর্সা, সভ্য, শিক্ষিত এবং উন্নত শ্রেণীর। আর এই যে অনার্য যারা ছিল তারা এখানকার স্থানীয় জাতিগোষ্ঠী ছিল, আশেপাশে অঞ্চলের স্থানীয় জাতিগোষ্ঠী ছিল, তাদের মধ্যে এতটা সভ্যতা, শিক্ষা এগুলো ছিল না। সুতরাং তাহলে আপনারা বুঝতে পারছেন যে ভাষাটা কিভাবে এই আর্যদের দ্বারা কিছুটা প্রভাবিত হয় এবং আমাদের বাংলা ভাষার উৎপত্তিটার সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা, এই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার হয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন, এই আর্য যারা ছিল এরা মূলত হচ্ছে আফগানিস্তানের খাইবার গিরিপথ হয়ে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে, খাইবার গিরিপথ হয়ে প্রবেশ করে। এবং এরা কি করতো? এরা পশুচারণ করত, পশুচারণ। এরা বিভিন্ন চারণভূমি খুঁজে, বিভিন্ন তৃণভূমির খুঁজে তারা বিভিন্ন জায়গায় যাইতো, এরা নির্দিষ্ট একটা জায়গায় থাকতো না। এবং বলা হয় তাকে পৃথিবীর সবচেয়ে
স্মার্ট জাতি এবং সভ্য জাতি হচ্ছে আর্যরা, এবং আর্যরা এতই বেশি উন্নত জাতি যে এই জন্য হিটলারকে তো আপনারা সবাই চিনেন, জার্মানির হিটলার। এই হিটলার কি করেছিল, সে বলেছিল আমরা হচ্ছে আর্য জাতির মূল জনগোষ্ঠী, সুতরাং আমরা কারো কর্তৃত্ব মানি না, আমরা পৃথিবীর সেরা এবং পৃথিবী আমাদের দ্বারাই শাসিত হবে। এই জন্যই কিন্তু হিটলারের পাগলামি বেশি ছিল। হিটলার এই জার্মানি যে জনগোষ্ঠী আছে তারা মনে করতো যে তারা হচ্ছে আর্য, মানে প্রকৃত আরিয়ান, এবং তারাই হচ্ছে পৃথিবীকে শাসন করার অধিকার রাখে। এটা তাদের একটা ভাবনা ছিল। ওকে, হ্যাঁ, তাহলে এই যে অনার্য এবং আর্য জাতিগোষ্ঠী, এই দুইটা থেকে বাংলা ভাষার উৎপত্তি কোন দিক থেকে আসলো, কিভাবে হইলো, এই ব্যাপারটা আমরা একটু খেয়াল করি। তো বাংলা ভাষার উৎপত্তির বিভিন্ন ধাপ রয়েছে। এটা হচ্ছে অনেক লম্বা সিরিয়াল, তো আমরা লম্বা আকারে যাব না, কারণ আমরা তো গবেষণা করছি না, আমাদের এখানে সম্পূর্ণটা লাগবে না। আমাদের শুধুমাত্র পরীক্ষায় যতটুকু অংশ আসে আমরা সেই ধাপগুলোই পরপর দেখব কিভাবে হয়েছে। দেখুন, আমাদের পৃথিবীতে যে ভাষাগোষ্ঠীগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভাষাগোষ্ঠী হচ্ছে ইন্দো ইউরোপীয়। ভাষাগোষ্ঠীটার নাম কি? ইন্দো ইউরোপীয়। অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশ এবং ইউরোপ, এশিয়া এবং ইউরোপ, এই দুইটা মহাদেশের মধ্যবর্তী যে ভাষাগোষ্ঠীটা, সেটার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। এটা হচ্ছে কি ভাষাগোষ্ঠী। আমাদের বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে কোন ভাষাগোষ্ঠী থেকে? ফিনিশীয় নাকি ইন্দো ইউরোপীয়? এটা কিন্তু প্রশ্ন আসে। তো আমরা এখানে উত্তর করব কি? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। হ্যাঁ, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। তারপরে আসেন আমরা, হ্যাঁ, ইন্দো ইউরোপীয়। ওকে, আমরা দেখি এটার দুইটা ভাষার, মানে এই গোষ্ঠীটা থেকে দুইটা ভাষার বা দুইটা শাখা রয়েছে। একটা হচ্ছে নাম কি? কেন্তুম, আর একটার নাম কি? শতম। এই দুইটা ধারা রয়েছে। তো কেন্তুম থেকে হচ্ছে ইউরোপীয় যে ভাষাগুলো, ইউরোপীয় অঞ্চলের যে ভাষাগুলো, এগুলোর উৎপত্তি হয়েছে। আর শতম থেকে আমরা দেখি কিভাবে আমাদের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, সংস্কৃত ভাষার উৎপত্তি হয়েছে, অন্যান্য ভাষাগুলো কিভাবে এসেছে, এটা খেয়াল করে দেখেন। হ্যাঁ, কেন্তুম এবং শতম। তো এখান থেকেও কিন্তু প্রশ্ন হয়, মানে আমি কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে প্রশ্ন দিচ্ছি আপনাদেরকে। প্রথমটা কি? বাংলা ভাষার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল? অস্ট্রিক। তারপরের ধাপে কি দিলাম? তারপরের ধাপে আসলাম আমরা হচ্ছে কি, আমাদের যে ভাষাগোষ্ঠীগুলো রয়েছে, বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষাগোষ্ঠী থেকে? সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। তারপরের প্রশ্নটি হয় এরকম যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর কোন শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি? সেটা হচ্ছে কি? শতম। তাহলে কেন্তুম থেকে হচ্ছে ইউরোপীয় ভাষাগোষ্ঠী। এখানে আর আমাদের আলোচনার কিছু নাই, আমরা শতম থেকে আলোচনা করি। শতম থেকে আলোচনা করলে আমি প্রথমেই চলে যাই দুইটা ভাগে। এমনিতে অন্যান্য অনেকগুলো ভাগ রয়েছে, আমি সবগুলো দেব না, শুধুমাত্র আমাদের প্রশ্ন হয় যেগুলো থেকে, সেই ভাগগুলোতেই আমরা থাকবো। তাহলে দেখেন এখানে শতমের যে দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে কি? আর্য ভারতীয়, আর একটা হচ্ছে অনার্য ভারতীয়। অনার্য ভারতীয় কোনটা আমি তো আপনাদেরকে বলেছি, অনার্য ভারতীয় অর্থাৎ আর্য ছাড়া ভারতীয় উপমহাদেশে অন্যান্য যে জাতিগোষ্ঠীরা বসবাস করত তাদেরকে বলা হচ্ছে অনার্য ভারতীয়, এবং তাদের ব্যবহৃত যে ভাষা, সেই ভাষাটা হচ্ছে অনার্য ভারতীয় ভাষা। তাহলে আর্য ভারতীয় এবং অনার্য ভারতীয়, এই দুটির মধ্যে পার্থক্য আছে। এই আর্য ভারতীয় যারা ছিল, আর্য ভারতীয়, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে পৃথিবীতে যারা শক্তিশালী, তারা যে অঞ্চলটা শাসন করেন, ওই অঞ্চলের মৌলিক মাতৃভাষা যদি তাদেরটার সাথে না মিলে যায়, তাহলে তারা কি করেন? তাদের ভাষাটা ওখানে প্রয়োগ করেন, অথবা তারা ওখানকার ভাষাটা শিখে নেন। যেমন ধরেন আমাদের এই উপমহাদেশে মুসলিম শাসন এসেছে কবে? মধ্যযুগে। প্রাচীন যুগে মুসলিম শাসন ছিল না। তো মধ্যযুগে যখন মুসলিম শাসন চলে আসে, মুসলমানদের প্রধান ভাষা কি ছিল এই অঞ্চলে? ফার্সি ভাষা ছিল। তো ফার্সি ভাষা আপনি খেয়াল করে দেখবেন যে রাষ্ট্রভাষা হিসেবে ফার্সি যখন প্রতিষ্ঠিত হয়, তখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই অঞ্চলের মানুষ সবাই ফার্সিতে কথা বলতো বা ফার্সিটা শিখতো। পরবর্তীতে যখন ইংরেজরা আমাদেরকে শাসন করে, এবং ইংরেজরা শাসন করার অনেকদিন পর পর্যন্তও কিন্তু ফার্সি ছিল এই উপমহাদেশের রাষ্ট্রীয় ভাষা।
কারণ মুসলমান যারা ছিল শাসক, সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ পর্যন্ত, তখন পর্যন্ত কিন্তু এই সিপাহী বিদ্রোহ পর্যন্ত, ওকে, সিপাহী বিদ্রোহ পর্যন্ত আমাদের রাষ্ট্রভাষা ছিল হচ্ছে ফার্সি। তো পরবর্তীতে ইংরেজি রাষ্ট্রভাষা হয় এবং দেখেন অনেকেই ইংরেজিতে কথা বলে। তো আমাদের মাতৃভাষার উপর এটা তেমন প্রভাব পড়ে নাই, আমরা এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নিয়েছি। কিন্তু আপনি খেয়াল করে দেখেন পৃথিবীর অনেক অঞ্চলে ভাষার কিভাবে প্রভাব পড়ে। আপনি দেখবেন আফ্রিকার অনেক অঞ্চলে আরবিতে কথা বলে, আফ্রিকার কোনো দেশে ইংরেজিতে কথা বলে, আবার আফ্রিকার কোনো দেশে যারা স্পেন শাসন করেছে, স্পেন যখন শাসন করেছে যে অঞ্চলগুলোতে, সেই দেশের ভাষা হচ্ছে স্প্যানিশ। আবার দেখবেন যে দেশটাকে ফ্রান্স শাসন করেছে সেই দেশের ভাষা হচ্ছে ফ্রেঞ্চ। এবং আপনি দেখবেন যে আর্জেন্টিনা এবং ব্রাজিল একই পাশাপাশি দেশ হওয়ার পরেও দুইটার ভাষা কিন্তু দুই ধরনের। কেন? কারণ হচ্ছে যে শাসন করেছে তার যে ভাষা সেটা সে এখানে প্রতিষ্ঠিত করেছে। তো এইভাবে এই আর্য যারা ছিল, হ্যাঁ, আর্য যারা ছিল, আচ্ছা বাংলা কলেজ ভাইভার জন্য সাজেশন, ইনশাল্লাহ কথা হবে এটা নিয়ে, হ্যাঁ ইনশাল্লাহ কথা হবে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আর্যরা যখন ভারতে আসছে তাদের যে একটা ভাষা, এই ভাষাটা আমরা যেহেতু একটু পিছিয়ে পড়া ছিলাম, তারা উন্নত বেশি, তো তাদের ভাষাটার প্রভাব তো আমাদের উপর অবশ্যই পড়েছেও তাই। তো দেখেন এই যে আর্য ভারতীয় যারা ছিল, আর্য ভারতীয়, এখানে মূলত হচ্ছে আমরা যদি দেখি এই তাদের যে ধর্মগ্রন্থ ছিল ঋগ্বেদ, এইটার ভাষা ছিল হচ্ছে বৈদিক। এইটার ভাষা ছিল কি? বৈদিক। তো এই বৈদিক যে ভাষাটা, এইটা সংস্কার করেছিলেন পাণিনি। সংস্কার করার পর যে ভাষাটা সেটা হচ্ছে সংস্কৃত। এই সংস্কৃত থেকে পরবর্তীতে আমরা যদি বলি পরের ধাপ পেরিয়ে বাংলা ভাষায় আসছে তৎসম, তৎসম পেরিয়ে আসছে অর্ধ তৎসম, অর্ধ তৎসমের পরে আসছে হচ্ছে তদ্ভব। এইভাবে বাংলা ভাষায় কিন্তু এখানে এই যে এই শব্দগুলো কিন্তু বাংলা ভাষাতেও আছে। তার মানে এই না যে আর্যদের ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি, ব্যাপারটা কিন্তু এরকম না, তবে সংস্কৃত যে ভাষাটা এটা কিন্তু একেবারে সম্পূর্ণই আর্যদের ভাষা থেকে উৎপত্তি। সংস্কৃত যে ভাষাটা এটা একেবারে সম্পূর্ণ কি থেকে উৎপত্তি? এইটা সম্পূর্ণ হচ্ছে আর্যদের থেকে। তাহলে আমরা এইটা কিন্তু অনেকেই দেখবেন বইয়ে ভুল উত্তর দেওয়া আছে, কিন্তু কয়েকটা বইয়ে দেখেছি আমি যে বাংলা ভাষার উৎপত্তি কোনটি থেকে, অনার্য ভারতীয় নাকি বৈদিক, অনার্য ভারতীয় নাকি বৈদিক। উত্তর হবে অনার্য ভারতীয়। এখানে কিন্তু বৈদিক উত্তর হবে না, কারণ হচ্ছে বৈদিক থেকে সংস্কৃত ভাষার উৎপত্তি হয়েছে, আর সংস্কৃত ভাষার কিছু শব্দ বাংলায় ব্যবহৃত হয়েছে, কিন্তু তার মানে এই না যে বৈদিক থেকে বা আর্য ভারতীয় থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। কারণ হচ্ছে এই যে বাংলা ভাষায় এই অনার্য যে ভারতীয়, এখানে একটা শাখা আমরা দেখতে পাই প্রাকৃত। কি? প্রাকৃত। প্রাকৃত শব্দের অর্থ কি? প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক। এবং এই যে প্রাকৃত দেখতে পাচ্ছেন, এই প্রাকৃত ভাষায় কথা বলতে হচ্ছে সাধারণ মানুষ, অর্থাৎ একেবারেই সাধারণ মানুষ যারা ছিল, নিম্ন শ্রেণীর মানুষ যারা ছিল, তারা সবাই কথা বলতো। গণমানুষের ভাষা ছিল হচ্ছে প্রাকৃত। এবং যারা একটু উচ্চ শ্রেণীর ছিল, শিক্ষিত শ্রেণীর ছিল, তাদের ভাষা ছিল হচ্ছে সংস্কৃত বা সাধু ভাষা। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখি যে অনার্য ভারতীয় যারা ছিল তারা মূলত কথ্য ভাষায় যেটা কথা বলতো, সেই প্রাকৃত, যেটাকে আমরা বলছি স্বাভাবিক, প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক, এটা কিন্তু একটা এমসিকিউ। আবার দেখেন এই যে প্রাকৃত, এটা হচ্ছে কি? সাধারণ লোকের বা মানুষের ভাষা। ঠিক আছে? এই হচ্ছে প্রাকৃত। এখন দেখেন এই প্রাকৃত থেকে দুইটা ভাগ হয়েছে, একটা হচ্ছে মাগধী প্রাকৃত, মাগধী, আর একটা হচ্ছে কি? গৌড়ীয় প্রাকৃত। এখন আসেন এই যে মাগধী প্রাকৃত, এইটা বলেছেন কে? সুনীতি কুমার। আর এই গৌড়ীয় বলেছেন কে? শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এরকম, দেখেন প্রত্যেকটা কিন্তু প্রশ্ন। একটা প্রশ্ন কি? ইন্দো ইউরোপীয় ভাষাভাষী থেকে বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে শতম শাখা থেকে, শতম শাখার অনার্য শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু প্রশ্ন আসছে পরীক্ষায়, প্রত্যেকটাই প্রশ্ন আসা। তারপরে আমাদের যদি বলে যে নিচের কোনটি থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে, সেখানে যদি প্রাকৃত অপশনে থাকে তাহলে আমরা প্রাকৃত উত্তর করব। এই যে দেখেন প্রাকৃত থেকে উৎপত্তি। তারপরে দেখেন প্রাকৃত দুইটা শাখা, একটা হচ্ছে কি মাগধী প্রাকৃত, আর একটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। এই যে গৌড়ীয় এবং মাগধী প্রাকৃত, এটা থেকে কিন্তু প্রশ্ন আসা।
যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে কোনটি থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত। আর শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোনটি থেকে বাংলা ভাষার উৎপত্তি? গৌড়ীয় প্রাকৃত। গৌড়ীয় প্রাকৃত। এবং দেখেন এখানে প্রাকৃত শব্দের অর্থ কি? স্বাভাবিক। আবার প্রাকৃত এটা কিসের ভাষা ছিল, কাদের ভাষা ছিল? সাধারণ লোকের কথ্য ভাষা বা মুখের ভাষা ছিল। তাহলে এখানে কিন্তু আমরা এভাবে পাবো। তারপরে আসেন এই মাগধীটা আবার অপভ্রংশ আছে। মাগধীটা কি আছে? অপভ্রংশ। এই গৌড়ীয়টাও কি আছে? অপভ্রংশ। অপভ্রংশ মানে কি? অপভ্রংশ শব্দের অর্থ হচ্ছে বিকৃত। অপভ্রংশ শব্দের অর্থ কি? বিকৃত। এই যে ভাষাটা ব্যবহার হয়েছে এতদিন, তখন তার গ্রামার ছিল না, মানে ব্যাকরণ ছিল না, ব্যাকরণ আরেকটু পরে এসেছে। তো এই যে অপভ্রংশ মানে হচ্ছে বিকৃত। একটা ভাষা আমি যখন একরকম করে বলছি, এটা আস্তে আস্তে বলতে 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 ব্যবহার হতে হতে আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি আমার এই ভাষাটার যদি কোনো ব্যাকরণ না থাকে, তাহলে ভাষাটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। তো এরকমভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃত থেকে মাগধী প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত, এই দুইটার আবার শাখা আছে কি? মাগধী অপভ্রংশ, গৌড়ীয় অপভ্রংশ। এখন এইটা নিয়ে আর কোনো আলোচনা নাই, আমরা চলে যাব এখানে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে ধারাটা, তিনি বলেছেন যে গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে আরেকটা ভাগ তিনি করেছেন, সেটা হচ্ছে কি? বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার উৎপত্তি। এই জন্যই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার মতে চর্যাপদের ভাষা হচ্ছে কি? বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী থেকে দুই ধরনের ভাষার উৎপত্তি হয়েছে, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অসমিয়া। তো এই অসমিয়া আর বাংলা দুটি ভাষার উৎপত্তি হচ্ছে বঙ্গ কামরূপী থেকে। এই জন্য অসমিয়াকে বলা হয় বাংলার সহোদর ভাষা। তাহলে আমরা কিন্তু এই এতগুলো ধাপ পড়ার দরকার নেই, আমরা মাত্র এই কয়েকটা ধাপ পড়বো। এই কয়েকটা ধাপ পড়লে আমাদের জন্য যথেষ্ট, আমরা এর বেশি কিছু নিবই না মাথায়। ওকে, তাহলে প্রথম ধারাটা কি? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, তার দুইটা শাখা কেন্তুম এবং শতম। কেন্তুম থেকে ইউরোপীয় ভাষাগুলির উৎপত্তি হয়েছে, আর শতম থেকে উৎপত্তি হয়েছে হচ্ছে আমাদের ভারতীয় ভাষাগুলো। তো শতম থেকে কি কি আসছে? আর্য ভারতীয়, অনার্য ভারতীয়। আর্য ভারতীয় থেকে বৈদিক, বৈদিক থেকে সংস্কৃত, সংস্কৃত তৎসম, অর্ধতৎসম, তদ্ভব। এই ভাষাগুলো বা এই মানে শব্দ ভাণ্ডারটা এইভাবে তৈরি হয়েছে। আর অনার্য যে ভারতীয় ছিল, এটা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কিভাবে? প্রাকৃত থেকে। প্রাকৃত মানে হচ্ছে সাধারণ লোকের ভাষা ছিল, এটা হচ্ছে স্বাভাবিক অর্থ প্রকাশ করে। এই প্রাকৃতের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মাগধী প্রাকৃত আর একটা হচ্ছে কি? গৌড়ীয় প্রাকৃত। এইটার আবার একটা ভাগ আছে অপভ্রংশ, এটারও অপভ্রংশ। তো এটা হচ্ছে সুনীতি কুমারের মতে। আর এই ধারাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। শহীদুল্লাহর মতে এই অপভ্রংশের আরেকটা ভাগ কি? বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী থেকে দুইটা ভাষার উৎপত্তি, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে কি? অসমিয়া। বাংলা এবং অসমিয়া একটা আরেকটার সহোদর ভাষা। কেন? কারণ হচ্ছে এদের মা হচ্ছে বঙ্গ কামরূপী, এই জন্য এদেরকে সহমিয়া মানে কি বলে? সহোদর ভাষা বলে। অসমিয়া হচ্ছে আসামের ভাষা। আমাদের পার্শ্ববর্তী যে ভারতের রাজ্য রয়েছে আসাম, সেই আসামের ভাষা। ওকে, হ্যাঁ, অডিভিয়াল, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আর শহীদুল্লাহ রচনা করেছেন কি? শহীদুল্লাহ রচনা করেছেন হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। ভাষা নিয়ে দুজনের দুইটা বই। তাহলে এই ধারাটা আমরা মনে রাখার চেষ্টা করবো, এই ধারাটা মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট। যেহেতু বইয়ের নাম চলে আসলো, আমি একটু বলি। বাংলা ভাষা নিয়ে বই। প্রথম বই কোনটি? প্রথম বঙ্গ ভাষা ও সাহিত্য। বঙ্গ ভাষা ও সাহিত্য, এটি রচনা করেছেন কে? দীনেশ রঞ্জন, দীনেশ চন্দ্র সেন, দীনেশ রঞ্জন দাস না। দীনেশ রঞ্জন দাস নাকি দীনেশ চন্দ্র বলুন তো? দুইটা নাম তো একই রকম প্রায়। বঙ্গ ভাষা ও সাহিত্য, এটি কার?
ঠিকই আছে, দীনেশ চন্দ্র সেন। ওকে, হ্যাঁ দীনেশ চন্দ্র সেন, দীনেশ রঞ্জন দাস না, দীনেশ রঞ্জন দাস তিনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন, দীনেশ চন্দ্র সেনই ঠিক আছে। আচ্ছা, তাহলে বঙ্গভাষা ও সাহিত্য, তিনি বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার যে ইতিহাস এটা নিয়ে সর্বপ্রথম বই রচনা করেছেন কে? দীনেশ চন্দ্র সেন। বইয়ের নাম কি? বঙ্গভাষা ও সাহিত্য। আচ্ছা, এরপরে আমরা আসি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আলাদা করে রাখবেন। এরপরে আমরা দেখি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি রচনা করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করেছেন বাংলা ভাষার ইতিবৃত্ত। বাংলা ভাষার ইতিবৃত্ত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমি শুধু শহীদ লিখলাম, আপনার পুরো নামটা মনে করে নেবেন, ডক্টর শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তারপরে লিখেছেন কি? ODBL, ODBL, এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার, সুনীতি কুমার। ODBL মানে কি? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা বাংলা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ, এটা রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার। তারপরে যদি আমরা দেখি বাংলা ভাষা নিয়ে আরও কাজ করেছেন কে, মানে শুরুর দিকে আর কি, বিখ্যাত বিখ্যাত যেগুলো রয়েছে, আমরা দেখি যে হুমায়ুন আজাদের একটা বই রয়েছে। হুমায়ুন আজাদের বইটার নাম কি? কত নদী সরোবর। কত নদী সরোবর নাম কি? হুমায়ুন আজাদ। তো এরকম অনেকগুলো বই রয়েছে, তবে বিখ্যাত যে বইগুলো রয়েছে তার মধ্যে এই 4টা বই আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলেই হবে। সাহিত্যের ইতিহাসের বইগুলো এখানে দিলাম না, হ্যাঁ, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত তো দিলাম। তারপরে হচ্ছে আপনার কি বলে, বাংলা সাহিত্যের রূপরেখা, ওইগুলো দিলাম না, ওইগুলো হচ্ছে সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসটা আমি ভাষার মধ্যে আনলাম না, এই জন্য বইয়ের সংখ্যাটা এখানে কম হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বাংলা ভাষার উৎপত্তিটা কোন ধারাবাহিকতায় আসলো এটা দেখে নিলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, হ্যাঁ, বাংলা ভাষার ইতিবৃত্ত অসিত কুমার, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত অসিত কুমার না, অসিত কুমার হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। তারপরে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আবার সৈয়দ আলী হাসান এবং আপনার আব্দুল হাই, ওই দুজন মিলে কিন্তু আধুনিকতা রচনা করেছেন। আচ্ছা, যাই হোক, তারপরে আসেন আমরা দেখি বাংলা লিপিটা কিভাবে আসলো। বাংলা লিপি, এই যে বাংলা লিপি শহীদুল্লাহর মতো করে বানান লিখে ফেলতে চাচ্ছিলাম। বাংলা লিপি, বাংলা লিপির উৎপত্তি কিভাবে হয়েছে দেখেন। আমাদের যে ধ্বনিগুলো, যে ভাষাটা, এই ভাষাটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে একটা মানে সাংগঠনিক রূপে চলে আসে, তখনই কিন্তু আমরা দেখতে পাই যে এটার পরিবর্তন তেমন হচ্ছে না, এটা ধীরে ধীরে একটা পরিবর্তন হয়ে নির্দিষ্ট রূপ লাভ করেছে। তো এই নির্দিষ্ট রূপটা কিভাবে লাভ করেছে, তার ধারাবাহিকতা কি, এই বিষয়টা আমরা একটু দেখবো। এটাতে কিন্তু আমাদের একটু কনফিউশন রয়েছে, এটাতেও আমাদের একটু কনফিউশন রয়েছে। বাংলা ভাষার কথা না, বাংলা ভাষার কথা না, এটা হচ্ছে বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের কথা। আচ্ছা, বাংলা লিপি, এই বাংলা লিপির উৎপত্তিটা হয়েছে ব্রাহ্মী লিপি থেকে, তাই না? আমরা তার আগে দেখি ভারতীয় যে মৌলিক লিপিগুলো আছে, ভারতীয় মৌলিক লিপি, ভারতীয় মৌলিক লিপি আছে 2 ধরনের, একটা হচ্ছে কৌরষ্টি, আর একটা হচ্ছে কি ব্রাহ্মী। তো এই যে দেখতে পাচ্ছেন কৌরষ্টি লিপি আর ব্রাহ্মী লিপি, এই দুইটা লিপির মধ্যে পার্থক্য কি? দুইটা লিপির মধ্যে পার্থক্য হচ্ছে কৌরষ্টি যে লিপিটা, এই কৌরষ্টি লিপিটা হচ্ছে আপনার ডান দিক থেকে লিখতে হয়, ডান দিক থেকে বাম দিকে, ডান থেকে বাম, অর্থাৎ আরবি হরফে যে লেখাগুলো হয় সেগুলো আমরা কোন দিক থেকে লিখি? ডান দিক থেকে বাম দিকে। ফার্সি, উর্দু, আরবি এগুলো আমরা এইভাবে লিখি, তাই না? এখন খেয়াল করে দেখেন, এই ব্রাহ্মী লিপি যেটা, এটা হচ্ছে বাম থেকে ডান দিকে লিখি আমরা, তাই না? বাম থেকে ডান। তো ব্রাহ্মী লিপির একটা রূপ হচ্ছে কুটিল। ব্রাহ্মী লিপির বিভিন্ন রূপ রয়েছে, তার মধ্যে একটা রূপের নাম হচ্ছে কি কুটিল। এই কুটিলের আর একটা রূপ হচ্ছে পূর্বী, আর
এক পূর্বী থেকে বাংলা লিপির উৎপত্তি। সবগুলো ধাপ কেন দিলাম? আমরা তো সরাসরি শুধু ব্রাহ্মী লিপি উত্তর করে ফেলি, ব্রাহ্মী লিপি। তো এই ব্রাহ্মী লিপি যখন অপশনে থাকে তখন ব্রাহ্মী লিপি, কিন্তু আপনার আসতে পারে ব্রাহ্মী লিপির কোন রূপ থেকে বাংলা লিপির উৎপত্তি। অলরেডি এরকম প্রশ্ন হয়েছে, তাহলে এরকম প্রশ্ন যদি হয় তাহলে উত্তর হবে কি কুটিল। কুটিল অপশনে না থাকলে পূর্বী। তাহলে ব্রাহ্মী লিপি, ভারতীয় মৌলিক লিপি হচ্ছে দুইটা, একটা হচ্ছে খরষ্টি আর একটা হচ্ছে ব্রাহ্মী। বাংলা লিপির উৎপত্তি হচ্ছে ভারতীয় মৌলিক লিপি ব্রাহ্মী থেকে। ব্রাহ্মী একটা রূপ হচ্ছে কুটিল, কুটিল রূপ থেকে বাংলা ভাষার উৎপত্তি বাংলা লিপির, এবং বাংলা লিপির এই পূর্বী রূপ থেকে কিন্তু বাংলা লিপির উৎপত্তি, অর্থাৎ একটা ধাপে ধাপে আমাদের বাংলা লিপিটা এসেছে। তাহলে আমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনারা এই তিনটা নামে খেয়াল রাখবেন, ব্রাহ্মী, কুটিল, পূর্বী। ব্রাহ্মী, কুটিল, পূর্বী একদম মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, ব্রাহ্মী, কুটিল, তারপর হচ্ছে পূর্বী, এই সিরিয়ালটা মুখস্থ করে ফেলেন, মাথায় রেখে মানে গেঁথে ফেলেন, যাতে ব্যতিক্রম করে ব্রাহ্মী ছাড়া যদি প্রশ্ন আসে তাহলে যদি উত্তর করতে পারেন। এখন এই ব্রাহ্মী লিপির নিদর্শন, প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া গেছে? ব্রাহ্মী লিপির প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে আমাদের বাংলা অঞ্চলের, অর্থাৎ আমাদের যে অঞ্চলটা, এই অঞ্চলটা ছিল হচ্ছে মূলত, এই অঞ্চলের রাজধানী ছিল হচ্ছে মহাস্থানগড়। তো মহাস্থানগড়ে আমরা ব্রাহ্মী লিপির প্রাচীনতম লিপি পাচ্ছি। কার আমলের? সম্রাট অশোকের সময়ের, সম্রাট অশোকের সময়ের প্রাচীন লিপি আমরা পাচ্ছি। এগুলো কিন্তু দেয়ালে লেখা ছিল, হ্যাঁ, দেয়ালে লেখা ছিল সেই লিপিগুলো। তাহলে ব্রাহ্মী লিপিটা হচ্ছে আমাদের বাংলা লিপির উৎপত্তি, এবং এই ব্রাহ্মী লিপির নিদর্শন আমরা কোথায় পাই? সবচেয়ে প্রাচীন এটা পাই হচ্ছে সম্রাট অশোকের সময়ের লিপি। কোথায়? মহাস্থানগড়ে। মহাস্থানগড়ে, মহাস্থানগড় কোথায়? বগুড়ায়। আমাদের এই পুন্ড্র অঞ্চলের রাজধানীর নাম কি ছিল? পুন্ড্রবর্ধন, তাই না? পুন্ড্রবর্ধন। এই পুন্ড্রবর্ধনের আরেকটা নাম হচ্ছে মহাস্থানগড়। হ্যাঁ হ্যাঁ, সাহিত্য হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের লিপিটা এভাবে আসলো। এখন আসেন দেখি আমাদের লিপি থেকে অক্ষর গঠনের যে কাজ, সেটা কিভাবে হইল। বাংলা লিপি দেখে আমাদের কিভাবে লেখালেখির গঠনগুলো একেবারে স্থায়ী রূপ আসলো। আমরা যে বর্তমানে যে বর্ণগুলো লিখছি, ব, ল, ন, ক, ত, এই যে বর্ণগুলো লিখছি, এগুলো কিভাবে আসলো আমরা দেখি। আমাদের এই যে বাংলা ভাষা এবং লিপি, এটার উৎপত্তি মূলত হচ্ছে সেই চর্যাপদের সময় থেকে ধরা হয়, কারণ এর আগের কোনো নিদর্শন আমরা পাই না, এর আগের কোনো নিদর্শনই আমরা পাই না। সুতরাং এই যে শহীদুল্লাহ বলছেন কি যে এটা হচ্ছে 650 থেকে উৎপত্তি, আর সুনীতি বলতেছেন কি 950 থেকে উৎপত্তি। তাহলে আমরা দেখি যে বাংলা লিপি থেকে বাংলা অক্ষর বা বর্ণ গঠন এইগুলো কিভাবে হয়েছে। দেখুন, প্রথম ধাপটি হচ্ছে কি? পাল আমল। পাল আমলে আমাদের এই যে বাংলা লিপি বা অক্ষরের প্রাথমিক রূপ, অক্ষরের প্রাথমিক রূপ ধারণ করা হয়েছে, মানে প্রাথমিক রূপ একটা লেখালেখি হয়েছে। যেহেতু চর্যাপদ, আমরা এখানে চর্যাপদ লিখে রাখি, চর্যাপদ। এই চর্যাপদ যেহেতু পাল আমলে রচিত, তো তখনকার সময় হচ্ছে আমাদের বাংলা অক্ষরের মানে যে লিপিটা ছিল, এই লিপিটা গঠনের মোটামুটি একটা প্রাথমিক রূপ, মানে একটা ধরেন আগে বিভিন্ন ধরনের রূপ ছিল, কিন্তু এখন একটা নির্দিষ্ট রূপে আমরা পাচ্ছি এটা এখানে। তারপরে দেখেন পাল আমলের পরে কি? সেন আমল। সেন আমলে কি হয়? এই যে অক্ষর, এই অক্ষরের গঠন কার্য শুরু হয়। পালদের পরে সেনদের পরে কারা আসলো? মুসলমানরা। তো মুসলমানদের শাসন আমলটাকে আমরা যদি ধরি হচ্ছে মুঘল আমল, কি বলে এটাকে? হ্যাঁ, মুঘল আমলে স্থায়ী রূপ লাভ করে। মুঘল আমলটাকে আমরা এখানে ইংরেজও লিখে রাখি, কারণ মুঘল আমলের শুরুতেই তো আর এটা স্থায়ী রূপ লাভ করে নাই, ইংরেজ আমলে এসে, মানে ইংরেজ এবং মুঘল কেন রাখছি? কারণ হচ্ছে যখন অক্ষর গঠন শুরু হয় তখন ইংরেজরাও ছিল, আবার মুঘলরাও শাসনে ছিল। ওকে, আমরা জানি যে মুঘল শাসন শেষ হয়েছে কবে? 1838 সালে।
1838 সালে বা 37 সালে মুঘল আমলের সমাপ্তি ঘটে। আচ্ছা, আর এই স্থায়ী রূপ লাভ মোটামুটি 1800 থেকে 1801 সালের মধ্যে হয়েছে। 1800 থেকে 1801 সালের মধ্যে হয়েছে। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার আপনি কি কোনো চাকরি করেন? না, আমি কোনো আগে করতাম, ছেড়ে দিয়েছি, এখন চাকরি করছি না, এখন আপনাদের মতোই বেকার। বেকার বলতে এই তো আছি আর কি, সব কিছু নিয়ে। আর সরকারি চাকরির প্রস্তুতি চলছে, এখনও বিভিন্ন ভাইবা দিয়েছি, দোয়ায় রাখবেন যাতে খুব শীঘ্রই একটা চাকরি হয়ে যায় আর কি ইনশাল্লাহ। আচ্ছা, ইংরেজ বা মুঘল আমল হচ্ছে স্থায়ী রূপ লাভ করে। এটা হচ্ছে স্থায়ী রূপ লাভ করাতে কে কাজ করেছিল, কার হুকুমে হয়েছিল? চার্লস উইলকিন্স, তার তত্ত্বাবধানে কে করেছিল? পঞ্চানন কর্মকার। এই হচ্ছে আমাদের যে বাংলা লিপি, এই লিপিগুলো কীভাবে স্থায়ী রূপ লাভ করেছে তার ধারাবাহিকতা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যে বিষয়টা দিব সেটা হচ্ছে আমাদের ভাষারীতি নিয়ে কথা বলবো। ভাষারীতিটা আজকে শেষ করব। হ্যাঁ, আজান হচ্ছে, আজানটা শেষ হোক। আমার পাশের মসজিদে যখন আজান দিবে তখন আমি বিরতি দেবো। ওকে? ভাষারীতিটা কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কথ্য আর একটা হচ্ছে কি লেখ্য। তো এই কথ্য আর লেখ্য এই দুইটা হচ্ছে আমাদের মৌলিক ভাষারীতি। যদি আপনার রিটেন প্রশ্ন হয় যে ভাষারীতি, মৌলিক ভাষারীতিটা আমাদের কয়টা? দুইটা, একটা হচ্ছে কথ্য আর একটা হচ্ছে লেখ্য। সেখানে কিন্তু আপনারা চলিত এবং সাধু উত্তর করবেন না, কথ্য এবং লেখ্য উত্তর করবেন। পাশের মসজিদে আজান হচ্ছে, একটু সময় নিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে। আজানটা শেষ হলেই আমরা বাকি অংশটুকু আগাবো ইনশাল্লাহ। হ্যাঁ, কথ্য এবং লেখ্য উত্তর করবেন কিন্তু। এই পর্যন্ত যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা আপনি প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে সেটা উত্তর করে দেব। ওকে? যদি কোনো কনফিউশন থাকে কারো, এই পর্যন্ত আমরা যে যতটুকু আলোচনা করেছি এই আলোচনার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর ক্লাসটি বেশি বেশি শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করে দিলে সবার কাছেই পৌঁছে যাবে। আচ্ছা, এর মধ্যে আমি আমার একটা কোর্স নিয়ে কথা বলি, একটু কথা না বলে একটু লিখি।
আমার পাশাপাশি দুটি মসজিদ, তো দুটি মসজিদে একটু গ্যাপ দিয়ে আজান হয়, সেজন্য আমি এই সময়টাতে ক্লাস নিলে আজান পড়ে যায় মধ্যখানে, একটু বিরতি দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যেহেতু আজান হচ্ছে এখানে বিরতিটা দেওয়া প্রয়োজন। ওকে, আজান শেষ আমরা আবার পুনরায় ক্লাসটিতে চলে আসলাম। ক্লাসটিতে যারা যুক্ত আছেন আপনারা একটু শেয়ার করে দিবেন সবার মধ্যে, তাহলে অন্যরা বিষয়গুলো পেয়ে যাবে খুব সহজেই। দেখুন, এর মধ্যে আমি আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে আমি একটি নতুন কোর্স দিয়েছি আপনাদের জন্য। সেটা হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের যে বাংলা লিখিত অংশ রয়েছে, এটার জন্য আমি একটা ব্যাচ গুছিয়েছি, একটা কোর্স প্ল্যান আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে আমি 13টি ক্লাস দিয়েছি। এই 13টি ক্লাসে লিখিত অংশের জন্য যতটুকু গ্রামার দরকার, যতটুকু লিখিত অংশ মানে বিরচন দরকার, নির্মিতি দরকার, সম্পূর্ণ অংশটুকুই নিয়েছি। তাহলে আমার মোটামুটি 13টি ক্লাস হবে। এই 13টি ক্লাস কিন্তু 2 ঘন্টা করে হবে। 2 ঘন্টা বা তার বেশি সময় যদি লাগে কোনো ক্লাসে, তার বেশি সময় হবে, সমস্যা নাই। তবে এই ক্লাসগুলোর মধ্যে যে ক্লাসটা আপনার জুমে দরকার সেটা আমি জুমে দেবো, আর যে ক্লাসটা ফেসবুক লাইভে দরকার, এরকম বোর্ডে বুঝিয়ে দরকার, সেটা আমি গ্রুপে, সিক্রেট গ্রুপে লাইভ দেবো। 2 ঘন্টা করে ক্লাসটি হবে, এরকম 13টি ক্লাস হবে। ক্লাসগুলোর রেকর্ড থাকবে 2 বছরের জন্য। 2 বছর আপনি আনলিমিটেড দেখতে পারবেন, সমস্যা নেই। এগুলো হ্যান্ড নোট বা পিডিএফ দেওয়া হবে। আমি এই যে 13টি ক্লাস নিব, এই ক্লাসগুলোর জন্য আপনাদেরকে আমি প্র্যাকটিসের জন্য বিভিন্ন ধরনের হ্যান্ড নোট বা পিডিএফ প্রোভাইড করব, দিয়ে দিব। আর এইটা করলে আপনার কি লাভ? এটা করলে আপনার যে লাভ সেটা হচ্ছে, আমি এখানে যে কোনো চাকরি পরীক্ষার জন্য বাংলা লিখিত অংশ যতটুকু আপনার দরকার, এই অতটুকু অংশ আমি পরিপূর্ণভাবে আপনার শেষ করে দেব এই 13টি ক্লাসে। সপ্তাহে 3টি ক্লাস থাকতে পারে সর্বোচ্চ, যদি দেখি যে বেশি হয়ে যাচ্ছে তাহলে 2টি থাকতে পারে। তো চেষ্টা করবো 3টি করে দেওয়ার জন্য। সপ্তাহে 3টি করে ক্লাস দিলে আমার যদি 1 সপ্তাহে যায় 3টি, তাহলে 4 সপ্তাহে যাবে 12টি, অর্থাৎ 1 মাস, 1.5 মাসের মধ্যে আমার কোর্সটি শেষ হবে। 1.5 মাসের মধ্যে আপনার বাংলা লিখিত অংশের প্রিপারেশন কিন্তু সম্পন্ন হয়ে যাবে। এটার ফি রাখছি মাত্র 520 টাকা, মাত্র 520 টাকা। 15 তারিখ থেকে ক্লাসটি শুরু করতে চাচ্ছি আমি। যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি 15 তারিখ থেকে ক্লাস শুরু করে দেব। যারা ভর্তি হতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, পেজে মেসেজ দিবেন অথবা আমাকে মেসেজ দিবেন, আমি ভর্তির বিস্তারিত প্রক্রিয়া আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে আপনারা সেখানে ভর্তি হয়ে যেতে পারেন। এবং এটা করলে আপনার যেটা হবে, আজীবন আপনি যত বাংলা পরীক্ষা দিবেন বিসিএস ছাড়া, এছাড়া আপনি যত বাংলা রিটেন পরীক্ষা দিবেন, তত বাংলা রিটেন পরীক্ষায় মানে যে পরীক্ষাগুলো দিবেন সেখানে তো বাংলা রিটেন পার্ট থাকে, সেই পার্টে আপনার আর কোথাও কোনো কিছু পড়তে হবে না ইনশাল্লাহ। এই 13টি ক্লাসের মাধ্যমে আপনার এটা আমি গুছিয়ে দিব সুন্দর করে, এবং এগুলো আপনি সংগ্রহ রেখে পড়বেন, তাহলে এনাফ। এর বেশি কিছু আর বাংলার জন্য লাগবে না। তারপরে আপনাকে আমি আরও এই ব্যাচের মধ্যে আমি আপনাকে কি করতে পারি, আপনার যে ম্যাথ এবং ইংরেজির যে সিলেবাসটা কেমন হয় রিটেন অংশের, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। যেহেতু আমি ম্যাথ এবং ইংলিশের টিচার না, সেজন্য সেগুলো তো আর পড়াতে পারবো না বা পড়াবো না এমনটা না, কিন্তু মানে যেহেতু আমি বাংলা নিয়েই কাজ করি, বাংলা নিয়েই থাকবো, সেগুলো আপনাদেরকে আমি সাজেশন দিয়ে দিতে পারি যে কোন কোন অংশগুলো আপনারা পড়বেন। ঠিক আছে,
আচ্ছা দেখুন, ভাষারীতিটা দুই ধরনের, একটা হচ্ছে কি কথ্য এবং লেখ্য। কথ্য ভাষার আরেকটা রূপ হচ্ছে কি আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষার আরেকটা নাম হচ্ছে কি উপভাষা। প্রত্যেক ভাষারই কি রয়েছে? উপভাষা রয়েছে। এই উপভাষার আরেকটা নাম আছে ইংরেজিতে, সেটার নাম হচ্ছে কি ডায়ালেক্ট। এটা কিন্তু পরীক্ষায় আসে, ডায়ালেক্ট। আচ্ছা, আমাদের মূল আলোচনা হচ্ছে সাধু এবং চলিত। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসেই, প্রশ্ন থাকেই এখান থেকে, তাই না? এই সাধু এবং চলিত থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। আমরা দেখি যে সাধু এবং চলিত এই দুইটা থেকে পরীক্ষায় কোন প্রশ্নগুলো বেশি আসে। সাধুটা কি? সাধু ভাষাটা হচ্ছে যেখানে তৎসম শব্দ বহুল, অর্থাৎ সংস্কৃত থেকে যে শব্দগুলো আসছে এই শব্দগুলো বেশি থাকবে হচ্ছে, বা বেশি বলতে কি মানে পুরাটাই, এটা হচ্ছে কি সাধু ভাষা। আর চলিত রীতিতে কি থাকবে? চলিত রীতিতে এখানে হচ্ছে তদ্ভব শব্দ বহুল। তদ্ভব অর্থাৎ খাঁটি বাংলা। খাঁটি বাংলা মানে কিন্তু দেশি শব্দ না, হ্যাঁ, খাঁটি বাংলা মানে হচ্ছে তদ্ভব শব্দ। এই বাংলা ভাষায় তদ্ভব শব্দ হচ্ছে 60%। কত শতাংশ? বাংলা ভাষার যে শব্দ ভাণ্ডার, এই শব্দ ভাণ্ডারের মধ্যে 60% হচ্ছে আপনার কি তদ্ভব। আচ্ছা, তাহলে চলিতটা হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ বহুল, আর সাধুটা হচ্ছে কি তৎসম শব্দ বহুল। এবং এই যে চলিত রীতি, এই চলিত রীতির প্রবর্তককে প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। চলিত রূপ যেটা, এই চলিত রূপের অপর নাম কি এখন বর্তমানে? প্রমিত। চলিত রূপের বর্তমান নাম কি? প্রমিত। এই জন্য আমরা দেখি প্রমিত বানান রীতি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা গেল প্রথম অংশ। 2 নম্বর যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই সাধু ভাষাটা কেমন? সাধু ভাষাটা হচ্ছে গুরু গম্ভীর। গুরু গম্ভীর কেন? কারণ তৎসম শব্দগুলো একটু কঠিন শব্দ, তাই না? তৎসম শব্দগুলো একটু কঠিন শব্দ, এই জন্য এটা হচ্ছে গুরু গম্ভীর। আর এটা হচ্ছে কি সাবলীল, সহজ, বলতে সহজ, এরকম। সবচেয়ে যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়া দীর্ঘ হয়। এটা হচ্ছে প্রধান পার্থক্য। কিন্তু সাধু এবং চলিত রীতির মধ্যে প্রধান পার্থক্য কি? সর্বনাম এবং ক্রিয়াপদের ব্যবহার। তো সর্বনাম এবং ক্রিয়াপদ এখানে দীর্ঘ হয়, আর এখানে কি হয়? ছোট হয়। সর্বনাম ও ক্রিয়া কি হয়? ছোট হয়। যেমন যেমন ধরেন সর্বনাম যদি বলি তাহারা, এটা সংক্ষিপ্ত রূপ কি হবে? তারা। ক্রিয়া যদি বলি চলিয়া, তাহলে এখানে কি হবে? চলে। এই যে ছোট হয়ে গেল, এটা হচ্ছে প্রধান পার্থক্য এই সাধু এবং চলিত রীতির মধ্যে। ঠিক আছে, তারপরে দেখেন এটা কি? বক্তৃতার অনুপযোগী। অনুপযোগী। আর এটা কি? বক্তৃতা উপযোগী, নাটকের সংলাপের উপযোগী, ঠিক না? আচ্ছা, এখন আসেন এটা নিয়ে আরেকটা কথা বলি। সেটা হচ্ছে কি? আপনি যদি কোনো ভাষায় বা কোনো একটা বাক্য লিখতে গেছেন, সেই বাক্যে যদি আপনি কি করেন? সেই বাক্যে যদি আপনি সাধু এবং চলিত ভাষার মিশ্রণ করেন একসাথে, সাধু এবং চলিত ভাষার মিশ্রণ যদি করে ফেলেন, তাহলে সেটাকে কি বলে? গুরু চণ্ডালী দোষ। সেটাকে গুরু চণ্ডালী দোষ বলা হয়। এটা করা যাবে না। আমাদের সাধু রীতিতে লিখলে সাধুতেই লিখতে হবে, আর যদি আমি চলিত রীতিতে লিখি তাহলে চলিততেই লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ভাষা রীতি। তাহলে বাংলা ভাষার উৎপত্তি, বাংলা লিপি, বাংলা ভাষার রীতি বিভাজন, এগুলো আমরা মোটামুটি একটা আলোচনা করেছি। আর লিপিটা আলোচনা করলাম, বাঙালি আদি জনগোষ্ঠী আলোচনা করলাম, মোটামুটি চেষ্টা করেছি এখানে বাংলা ভাষাটা নিয়ে যে ধরনের প্রশ্নগুলো হয় সেই ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য। আশা করি আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। যারা ক্লাসটিতে শুরু থেকে ছিলেন তারা তো সম্পূর্ণটাই দেখেছেন, যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন আপনারা শুরু থেকে আবার দেখে নেবেন। তাহলে কি কি পড়বেন, মানে কতটুকু অংশ নেবেন সেটা আপনারা নোট করে নেবেন। অর্থাৎ আমি মুখে যা বলেছি এবং বোর্ডে যা লিখেছি সেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেটা আপনারা কি করবেন? সেটা আপনারা লিখে নেবেন। এবং যারা এক্সাম ব্যাচ, আমার যে এক্সাম ব্যাচ রয়েছে সেই এক্সাম ব্যাচ একটা তো অনেক দিন হয়ে গেল, সে অলরেডি 7টা পরীক্ষা হয়ে গেছে। তো এক্সাম ব্যাচ 2 আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি। পরীক্ষাটা শুরু হবে
সম্ভবত 15 তারিখ আমি আজকে কোর্সটা ঘোষণা করেছি। রুটিনটা দিয়ে দেবো খুব শীঘ্রই, হয়তো আজকেই দিয়ে দিতে পারি রুটিন এবং সিলেবাস আগেরটাই, রুটিনটাও শুধু পরিবর্তন হবে। তো এক্সাম বেস 2 এ যারা ভর্তি হতে চান আজকে থেকেই ভর্তি হতে পারবেন। এক্সাম বেস 2 এ যারা ভর্তি হতে চান আজকেই ভর্তি হতে পারবেন। এইটার ফি মাত্র কত? এটার ফি মাত্র হচ্ছে 210 টাকা। এবং এখানে আপনি কি কি পাবেন? এখানে আপনি বাংলা, প্রতিটা পরীক্ষায় কি কি থাকবে, হ্যাঁ, প্রতিটা পরীক্ষায় বাংলা থাকবে, প্রতিটা পরীক্ষায় গণিত থাকবে, প্রতি পরীক্ষায় ইংরেজি থাকবে, প্রতি পরীক্ষায় জিকে থাকবে। এবং এই যে আমি যে সিলেবাসটা করেছি এই সিলেবাসটা একেবারে সম্পূর্ণ গবেষণাধর্মী এবং বিশ্লেষণ করে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আমি নিজেও অনেক পরীক্ষা দিয়েছি এবং অনেকগুলো ভাইভা দিয়েছি। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, পাশাপাশি আমি এই চাকরি রিলেটেড বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত এবং আমি পাবলিকেশনের সাথেও যুক্ত ছিলাম। তো এই বিষয়ে আমার একটা সম্যক একটা ধারণা আছে। সেজন্য আমি এক্সাম বেসের যে সিলেবাসটা দিয়েছি আপনাদেরকে সেটা খুবই উপযোগী হবে। এবং সামনে প্রাইমারি যে পরীক্ষাটা হচ্ছে এই এক্সাম বেসটা কাদের জন্য? এই এক্সাম বেসটা আপনি কি কি পাচ্ছেন এখানে কাদের জন্য? এই এক্সাম বেসটা হচ্ছে প্রাইমারি যারা পরীক্ষা দিবেন তাদের জন্য, প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য। এটা নিবন্ধন যারা দিবেন তাদের জন্য। এইটা অন্যান্য 10 থেকে 20তম গ্রেড যারা পরীক্ষা দিবেন তাদের জন্য। এই 3 ক্যাটাগরির যারা আছেন তাদের জন্য, বিসিএস এর জন্য না, শুধু ব্যাংকের জন্য না, বিসিএস এবং ব্যাংক বাদে, বিসিএস এবং ব্যাংক বাদে এই ব্যাচ, পরীক্ষার ব্যাচ সবার জন্যই। এবং এখান থেকে আপনি যে প্রশ্নগুলো দেওয়া হবে না, শুধু বাংলা পরীক্ষা হবে না, শুধু বাংলা পরীক্ষা হবে না। এই এক্সাম বেসে কি কি থাকবে? প্রত্যেকটা পরীক্ষায় বাংলা থাকবে 25 নম্বর, বাংলা 25 নম্বর, গণিত থাকবে 25 নম্বর, ইংরেজি থাকবে 25 নম্বর এবং জিকে থাকবে 25 নম্বর। মোট 100 নম্বরের পরীক্ষা হবে, মোট 100 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষা কতটি হবে? পরীক্ষা হবে 35টি পরীক্ষা, সব মিলিয়ে আপনার 35টি পরীক্ষা হবে। এই যে 35টি পরীক্ষা হবে 100 নম্বরের, আপনি যদি এই 35টি পরীক্ষা যদি দেন, 100 নম্বরের আপনি যদি 35টি পরীক্ষা দেন তাহলে মোট প্রশ্ন হচ্ছে কয়টি বলুন তো? 3500টি, অর্থাৎ 3500। আপনি যদি 3500 প্রশ্নের পরীক্ষা দিয়ে নিজেকে প্র্যাকটিস করেন 3 মাসের জন্য, তাহলে আপনি দেখবেন যে আপনার প্রস্তুতিটা অনেক বেশি এগিয়ে যাবে এবং কনফিডেন্স পাবেন। পরীক্ষাটা হবে অ্যাপের মাধ্যমে, পরীক্ষাটা হবে কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে। সেই ওয়েবসাইটে আপনারা নেগেটিভ মার্ক পর্যন্ত দেখতে পাবেন, কয়টা হয়েছে কয়টা হয়নি, কোনটা সঠিক উত্তর কোনটা ভুল। এখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আমি পিডিএফ আপলোড করে দেই, তবুও আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু পিডিএফটা পেয়ে যাবেন উত্তর সহ। যাই হোক, আর নেগেটিভ মার্ক থাকবে 1 ঘন্টা পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষা, 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমি 1 ঘন্টাই দিচ্ছি, কম দিচ্ছি না। আর 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি এই 100 পরীক্ষার প্রশ্ন দিয়ে আপনি কি করতে পারবেন? নিজেকে যাচাই করতে পারেন। সময়টা খুব ভালো মেনটেন হবে। এখানে সময় থাকবে হচ্ছে 60 মিনিট, 60 মিনিটে পরীক্ষা দিবেন। আর সর্বনিম্ন পাস নাম্বার হচ্ছে 40 পাইলে আপনি পাস করবেন। তো এরকমভাবে আমি সিলেবাসটা সাজিয়েছি, সিলেবাসটা রুটিন সহ আজকে আপলোড করে দিতে পারি। আপনারা যারা ভর্তি হতে চান আপনারা দেখে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এখানে মডেল টেস্ট থাকবে 5টি, হ্যাঁ। এই 30টি পরীক্ষা থাকবে হচ্ছে সিলেবাস ভিত্তিক, আর 5টি হচ্ছে মডেল টেস্ট, 5টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে। এবং এই ব্যাচটা এক্সাম 2, এই যে ব্যাচটা এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। এবং আমি মনে করি যে এই পরীক্ষাটা যদি আপনারা ব্যাচটাতে ভর্তি হন, আমি যে সিলেবাসটা দিব এই সিলেবাসটা যদি আপনি শেষ করেন, একেবারে ধারাবাহিকভাবে যদি আপনি শেষ করতে পারেন, তাহলে আপনার পরবর্তী যে পরীক্ষাটা দিবেন, যে কোনো পরীক্ষা, সেটার সাথে এর আগের পরীক্ষাটা আপনি পার্থক্য করতে পারবেন। এবং আমি আপনাকে পরীক্ষার জন্য যে সময়টা দেবো 60 মিনিট, 60 মিনিট মানে কিন্তু 60 মিনিট, 60 মিনিটের মধ্যে আপনার খাতা সাবমিট করতে হবে। এর বেশি কিন্তু আপনি 1 সেকেন্ডও পাবেন না। আপনি যখন স্টার্ট এক্সামে ক্লিক করবেন, ক্লিক করার সময় থেকেই সময় শুরু হয়ে যাবে। সুতরাং এখানে নেগেটিভ নাম্বার আছে, নেগেটিভ দিচ্ছি হচ্ছে আমি 0.25,
0.2 বার দিচ্ছি হচ্ছে নেগেটিভ নাম্বার। এই নেগেটিভ নাম্বার দেওয়ার কারণ হচ্ছে কি, যে আপনি যাতে নিজেকে একটা এক্সাম হলে বসে পরীক্ষা দিচ্ছেন এইরকম যেন ফিল হয়, এবং বিস্তারিত সম্পূর্ণ বিষয়টা সময়, নাম্বার সব কিছু যেন আপনার কি থাকে, এখানে স্ট্যান্ডার্ড থাকে। আমি এই 100 নম্বরের মধ্যে যাতে আপনি 100 নম্বরের মধ্যে 60% নাম্বার আপনি পেতে পারেন এই টাইপের প্রশ্ন করেছি, অর্থাৎ স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন করি যেখানে আপনি 60% নাম্বার পেতে পারেন, 60% নম্বর। তো আমার এই এক্সাম বেসের প্রশ্নগুলো যদি আপনি সমাধান করেন, পরীক্ষাটা দেওয়ার পরে ধরেন আপনি সবগুলো পারলেন না, উত্তর স্বাভাবিকভাবে 100-তে 100 কেউ পাবে না, সর্বোচ্চ 60 থেকে 70-এর মধ্যে থাকতে পারেন। তো 60 থেকে 70-এর মধ্যে যখন আপনি থাকবেন, তখন এই বাকি যে প্রশ্নগুলো আছে সবগুলো যখন আমি উত্তর সহ PDF দিয়ে দিব আপনাকে, আপনি যদি ওই 100টা প্রশ্ন সমাধান করে ফেলেন, তাহলে আমি মনে করি যে 3500 প্রশ্ন, এই 3500 প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনার প্রস্তুতি অনেক বেশি ধারালো এবং কি বলে এটাকে শানিত হবে, যেটা আপনার পরবর্তী যে কোনো পরীক্ষায় আপনি বসলে অনেক ভালো করতে পারবেন ইনশাল্লাহ। এবং আমি যে টপিকগুলো দিয়েছি, টপিকগুলো দেখলেই বুঝবেন যে সিলেবাসটা কতটা স্ট্যান্ডার্ড হয়েছে। তো আশা করছি আপনারা যারা ভর্তি হতে চান, মাত্র 210 টাকায় আমি আপনাদেরকে এই এক্সামটা নিচ্ছি, মাত্র 210 টাকায়। এটা একেবারেই খুবই কম একটা ফি আমি দিয়েছি, এটাতে বেশি ফি দেই নেই, কারণ হচ্ছে আমি আপনাদেরকে ব্যাখ্যা সহ উত্তরটা দিচ্ছি না। ব্যাখ্যা সহ উত্তর দিলে এটার ফি অনেক বেশি হয়ে যেত। যেহেতু আমি শুরু করেছি, এখনও একেবারেই বাংলা নিকেতন নতুন, এবং এখানে দক্ষ জনশক্তিও কম বলতে আমি আর আমার ওয়াইফ, হ্যাঁ আমার ওয়াইফ সবগুলো প্রশ্ন টাইপ করে, আমি ক্লাসটা নিচ্ছি, আর সবগুলো প্রশ্ন ও টাইপ করে আপলোড করে, ঠিক আছে। তো এই হচ্ছে আর কি অবস্থা। যদি এখানে ব্যাখ্যা লেখার সুযোগ হয়, তখন আমরা আবার এটা পরবর্তীতে বিবেচনা করব। যাই হোক, আজকে আমরা এ পর্যন্তই থাকছি। যারা এক্সাম বেসে ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যেতে পারেন, আর বাংলা লিখিত যে কোর্সটি রয়েছে সেই কোর্সটিতেও ভর্তি হতে পারেন। আমি আজকেও গ্রুপে আরেকটি লাইভে আসবো আমার বিস্তারিত কোর্সের বিষয়ে আলোচনা করার জন্য, সেই এক্সাম এবং যে রিটেন কোর্সটি রয়েছে এই দুটি কোর্স নিয়ে কথা বলবো। আজকে হয়তো 10টার দিকে আসতে পারি। সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিকেতনের সাথেই থাকবেন। ধন্যবাদ।